আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে পরমাণু গঠন অষ্টম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। প্রথমেই পরমাণুর ক্রমবিকাশ নিয়ে আলোচনা করছি। খ্রিস্টপূর্ব 400 অব্দে দার্শনিক ডেমোক্রিটাস প্রথম পরমাণুর ধারণা দেন। তিনি বলেন যে পরমাণু অবিভাজ্য। নাম দেন অ্যাটোমস। অ্যাটম মানে হচ্ছে এ মানে নেই, টম মানে বিভাজ্যতা, তার মানে বিভাজিত হয় না, অবিভাজ্য। সমসাময়িক সময়ে প্লেটো এবং অ্যারিস্টটল তারা বলেন যে না, পরমাণু বিভাজ্য এবং নিরবিচ্ছিন্নভাবে ভাঙতে থাকবে, কিন্তু তারা ধারণা দেননি যে ভেঙে কি কি কণা তৈরি হবে এসব বিষয়ে। পরবর্তীতে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন তিনি আবার বলেন যে পরমাণু অবিভাজ্য এবং তার কতগুলো স্বীকার্য প্রদান করেন। এর পরবর্তীতে রাদারফোর্ড ও তার সহকর্মীরা 1911 সালে আলফা রশ্মি বিচ্ছুরণের মাধ্যমে দেখতে পান যে পরমাণুর নিউক্লিয়াস নামে কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে এবং ওইখানে প্রোটন ইলেকট্রন থাকে, আর প্রোটন ও নিউট্রন থাকে ইলেকট্রন পরিভ্রমণ অবস্থায়, বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ অবস্থা থাকে। তিনি সৌর মডেলের সাথে তুলনা করেন। সৌরজগতে যেমন সূর্য কেন্দ্রে থাকে আর বিভিন্ন গ্রহ নক্ষত্র চারদিকে পরিভ্রমণ অবস্থায় থাকে। এর পরবর্তীতে নিলস বোর পরমাণুর নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে ধারণা দেন এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো নিয়ে আলোচনা করেন, সুবিস্তারে আলোচনা করেন এবং আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এ নিয়ে নিলস বোর আলোচনা করেন এবং তিনি বলেন যে সমগ্র পরমাণুর তুলনায় কেন্দ্রটা, নিউক্লিয়াসটা খুবই নগণ্য এবং ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী সমস্ত জায়গায় ফাঁকা। এর পরবর্তীতে তোমাদের বইয়ের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ এ নিয়ে আলোচনা হচ্ছে। পারমাণবিক সংখ্যা কি? তাহলে আমরা পরমাণুতে কটি কণা পেয়েছিলাম? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ওইটাই ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। তো তোমাদের বইয়ে এইরকম একটি চার্ট আছে, তোমরা এটা মুখস্থ করে নিতে হবে যে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, এভাবে এটা মুখস্থ করে নিতে হবে। এখানে হাইড্রোজেন 1 মানে হলো তার পারমাণবিক সংখ্যা 1, তার প্রোটন সংখ্যা 1। হিলিয়াম 2 মানে হলো তার পারমাণবিক সংখ্যা 2, তার প্রোটন সংখ্যা 2। এরপর আছে তোমাদের ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে ওই প্রোটন এবং নিউট্রন সংখ্যা। প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা। প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল ভর সংখ্যা। তাহলে একটি আমরা অক্সিজেন যদি দেখি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার নিউট্রন সংখ্যা হচ্ছে 8, আর তাহলে তার ভর সংখ্যা কত? 16। এ হচ্ছে ভর সংখ্যা। আমরা যদি এরকম একটি দেখি যে একটি মৌলের X নামক একটি মৌল, X নামক মৌলের ভর সংখ্যা হচ্ছে 35। ভর সংখ্যা 35, আর তার প্রোটন সংখ্যা হচ্ছে, মনে করো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 17। তাহলে তার নিউট্রন সংখ্যা কত?
তাহলে এটা থেকে এটা বিয়োগ করলেই আমরা তার নিউটন সংখ্যা পেয়ে যাব। নিউটন সংখ্যা হচ্ছে 18। এইভাবে আমরা নিউটন বের করতে পারি। আবার যদি নিউটন সংখ্যা জানা থাকে, ভর সংখ্যা জানা থাকে, আমরা বিয়োগ করে প্রোটন সংখ্যা বের করতে পারি। আবার প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা জানা থাকলে ভর সংখ্যা বের করতে পারি। এরপর আইসোটোপ। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এই ধরনের পরমাণুগুলোকে আইসোটোপ বলে। তাহলে আমরা এটা 3টি হাইড্রোজেনের পরমাণু, এর প্রোটন সংখ্যা 1, এর প্রোটন সংখ্যা 1, এর প্রোটন সংখ্যা 1। আমরা আগে বলছি যে আইসোটোপ কাকে বলে? যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন। তাহলে এইখানে নিউটন নাই, এইখানে নিউটন আছে 1টি, এইখানে নিউটন আছে 2টি। তাহলে এর ভর সংখ্যা কত? 1। এর ভর সংখ্যা কত? 1 1 2। এর ভর সংখ্যা কত? 1 2 3টি। এর ভর সংখ্যা 3 2 1। তাহলে হাইড্রোজেনের বিভিন্ন পরমাণুর ভর সংখ্যা ভিন্ন। তাহলে এটা হলো প্রোটিয়াম, প্রোটিয়াম, এটা হলো ডিউটেরিয়াম, এটা হলো ট্রিটিয়াম। এরপর তাহলে আমাদের আইসোটোপ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, যাদের বিভিন্ন পরমাণুতে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন, এই ধরনের পরমাণুগুলোকে আইসোটোপ বলে। এরপর তোমাদের বইয়ে আইসোটোপের ব্যবহার নিয়ে কিছু আলোচনা আছে। চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার হয়, কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার হয়, খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার হয়, ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্রে আইসোটোপের ব্যবহার হয়। এটা তোমার পড়লেই পারবা, খুবই সহজ একটি বিষয়। এরপর পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন, একটি পরমাণুতে কতগুলো ইলেকট্রন থাকে তার একটা হিসাব, সহজ হিসাব হলো যতগুলো প্রোটন থাকে একটি পরমাণুতে, যতগুলো, আমরা কিন্তু এই চারটা শিখবো, শেখার পরে কতগুলো প্রোটন আছে, যেমন আর্গনের 18টা প্রোটন আছে, ক্লোরিনের 17টা প্রোটন আছে, এরকম নিয়নের 10টা প্রোটন আছে, এরকম তাদের যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে আসি আমরা দেখি। এটার হিসাবটা হলো প্রাথমিক পর্যায়ের হিসাব 2n²। যেহেতু আমরা অষ্টম শ্রেণীতে পড়ি, প্রাথমিক হিসাব হলো 2n²। পরবর্তীতে বড় ক্লাসে যখন উঠবো অন্য হিসাব আছে আরো। 2n², n হলো কক্ষপথ, কক্ষপথ সংখ্যা, n এর মান হলো কক্ষপথ সংখ্যা। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন যে থাকবে যে পথে, এটাই হলো কক্ষপথ। প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে? তাহলে আমরা যদি দেখি 2, 1² 2 কি 2, 2টি ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ প্রথম কক্ষপথে, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে কক্ষপথ সংখ্যা যদি আমরা 2 হয় 2 নম্বর কক্ষপথে, তাহলে n এর মান হবে 2, তাহলে কত হলো 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে। তো এই হিসাবে ইলেকট্রনগুলো থাকে। তাহলে আমরা যদি দেখি যে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা, এটা প্রথম কক্ষপথ। তাহলে আমরা শিখলাম কি প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, 2টি ইলেকট্রন মধ্যে দিলাম এখানে একটা, এখানে একটা। দ্বিতীয় কক্ষপথ তার 8টি ইলেকট্রন রয়েছে, তার 2টি প্রথম কক্ষপথে বসলো। দ্বিতীয় কক্ষপথে আর কয়টা বসতে পারবে? 6টি। ইলেকট্রন বসলো। এটা
হইল অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা কিভাবে লিখতে পারি 2 6। এখন যদি আমরা দেখি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিন কত, পারমাণবিক সংখ্যা কত 17, তার প্রোটন আছে 17টি, ইলেকট্রনও 17টি। তাহলে ক্লোরিনের প্রথম কক্ষপথে আমি সর্বোচ্চ কয়টি বসতে পারে 2টি, আমি 2টি দিলাম। দ্বিতীয় কক্ষপথে কয়টি বসতে পারে 8টি দিলাম। ঠিক আছে, তাহলে আর কত থাকলো তার, এখানে 2টি, এখানে 8টি, কত হলো 10টি, আরও তার থাকলো কয়টি 7টি। তাহলে আর 7টি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে গেল। তাহলে তার ইলেকট্রন বিন্যাস, এটা তার ইলেকট্রন বিন্যাস। তাহলে কত হলো 8 7, 2 8 7। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা মৌলের বিভিন্ন ধর্ম বুঝতে পারি। এই পরমাণুগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যাদের এখানে একটু বলে নিই, অষ্টক পূরণের একটা কথা আছে যে প্রথম কক্ষপথে যদি 2টি ইলেকট্রন থাকে আর নাই তার, শেষ কক্ষপথে অষ্টক পূরণ 2 8 এরকম যদি থাকে, তাহলে ওরা বিক্রিয়ায় অংশগ্রহণ, স্থিতিশীল অবস্থায় থাকে, বিক্রিয়ায় অংশগ্রহণ করেন। আর যদি এর থেকে কম হয় সংখ্যায়, তাহলে তারা ওই সংখ্যাটা পূরণের জন্য চেষ্টা করে। আর যখনই চেষ্টা করে তখন তারা, মনে করো অক্সিজেনের 6টি ইলেকট্রন, আরও 2টি তার অষ্টক পূরণের জন্য আরও 2টি ইলেকট্রন তার দরকার, তাহলে সে কি করবে, আরও 2টি দাঁড় করবে অন্য কোনো পরমাণু থেকে। তখন সে কি হলো, ঋণ করলো, আরও 2টি ইলেকট্রন কি করলো, ঋণ করলো। ঋণ করার পরে সে কি হলো, ঋণাত্মক চার্জযুক্ত হলো। এই ঋণাত্মক চার্জযুক্ত হওয়াকে তাকে বলা হয় হলো অ্যানায়ন। আমরা আয়ন সম্পর্কে যদি বলি, আয়ন হচ্ছে পরমাণুর ধনাত্মক এবং ঋণাত্মক অবস্থাকেই আয়ন বলে। ধনাত্মক এবং ঋণাত্মক অবস্থাকেই আয়ন বলে। তাহলে আয়ন 2 প্রকার, অ্যানায়ন, ক্যাটায়ন। যখন সে ইলেকট্রন নিয়ে আসলো তার অষ্টক পূরণের জন্য, সে স্থিতিশীল হওয়ার জন্য, তখন সে অ্যানায়নে পরিণত হবে। কিন্তু আমরা যদি এখানে দেখি সোডিয়াম কত 11, প্রথম 2টা দিলাম, পরে 8টা, পরে 8টা, পরে কত হলো 6টা, 8। তাহলে 8 আর 2 কত হলো 10, আরও থাকলো কয়টা 1। সেই একটা ইলেকট্রন যদি দিয়ে দেয়, তাহলে তার পরবর্তী কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, তাহলে সে স্থিতিশীল হইতে পারে। তাহলে এখানে ক্লোরিনে যদি আমরা দেখি, ক্লোরিনের পরবর্তীতে কয়টা আসছে 7টা। যদি সে একটা নিয়ে নেয়, তাহলে তার অষ্টক পূরণ হয়, তাহলে সে কি স্থিতিশীল হইতে পারে। এই অবস্থা সে নিল, সে কি হইল, অ্যানায়ন হইল। আর সে দান করলো, দিল, সে হলো ক্যাটায়ন, মানে ধনাত্মক চার্জযুক্ত হলো, আর সে ঋণাত্মক চার্জযুক্ত হলো। এই ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে মৌলের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারতেছি, যে সেই ধনাত্মক চার্জযুক্ত হলো, সে ঋণাত্মক চার্জযুক্ত হলো। আবার এই নিয়ন, সে তারপর তার যদি ইলেকট্রনটা দেখি, ইলেকট্রন বিন্যাসটা দেখি, নিয়ন 2টি, আর 2 8 1। তাহলে সে স্থিতিশীল, তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন সে স্থিতিশীল। তাহলে আমরা মনে করি যে
যে কোনো আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো সাধারণত এইরকম প্রশ্নগুলো থাকে যে এখানে নাম দেওয়া না থাকলে যদি ইলেকট্রন বিন্যাসে দেওয়া থাকে কিন্তু এটা এক্স, এটা ওয়াই, এই মূলটা এক্স এগুলোটা তারা কি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে কি না? অবশ্যই পারবে, কারণ তার ইলেকট্রন তাকে দিয়ে দিবে এবং সে গ্রহণ করে দ্বারস্থকরণ করবে এবং একটা ইলেকট্রন দিয়ে সে স্থিতিশীল অবস্থা অর্জন করবে। এটা অবশ্যই বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। ধন্যবাদ সবাই।